পশ্চিমবঙ্গের অনেক আকাঙ্ক্ষা আছে, তাদের দীর্ঘদিনের দাবি আছে। এই যে রাস্তায় বসে যারা আন্দোলন করছেন, তাদের মেধা প্রতারিত হয়েছেন, তাদের নিয়োগের দাবি আছে। সরকারি কর্মচারী, তাদের প্রাপ্য ডিএ তারা পাননি, ডিএ পাওয়ার তাদের দাবি আছে, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। সমান্তরালভাবে সরকারের বাইরে থেকে ঘোষণা করে যে নির্বাচনী বিধিকে ভঙ্গ করে, তারপরে আবার এত বিতর্ক তৈরি হয় কি করে? আপনাদের সঙ্গীত মেলা বন্ধ হয়ে গেল, দাবি করছে যে পুলিশ দাবি করছে যে সময় মতো আপনারা আবেদন করেননি, এই কারণে অনুমতি নেই। এত বড় অসহিষ্ণু এবং প্রতিহিংসা পরায়ণ সরকার ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এতদিন পর্যন্ত সরকার বিরোধী যে কোনো আন্দোলন, প্রতিবাদ, অবস্থান, ধর্না, বিরোধী দলনেতার মিছিল, রাজ্য সভাপতির মিটিং সমস্ত বন্ধ হচ্ছিল। সর্বশেষ দেখা গেল যার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই, সঙ্গীত মেলা, যেহেতু তার আয়োজক তৃণমূলরা নয়, সেই জন্য সেটাও বন্ধ করে দেওয়া হলো। আমার মনে হয় সারা ভারতবর্ষের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে এই সরকারটা এখনো কি করে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে চলমান। আজকে থেকে আমরণ অনশনে বসলেন ডিএ আন্দোলনকারী যারা, তারা ঘোষণা করলেন যে প্রতিশ্রুতি রাখা হচ্ছে না, আমরণ অনশন তারা চালিয়ে যাবে। দেখুন, আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি জানিয়েছি, আমাদের সমর্থন জানিয়েছি। সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পাননি বলে আন্দোলন করছেন। আন্দোলনের রূপরেখা, আন্দোলনের পন্থা তারা তৈরি করছেন। সমস্ত অনেক মতাবলম্বী মানুষ এক জায়গায় এসে আন্দোলনে সামিল হয়েছেন, কিন্তু এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না। আজ যদি এখানে কারোর প্রাণহানি হয়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে দায়িত্ব নিতে হবে সরকারকে। কিন্তু আমার মনে হয় সরকার এই মুহূর্তে খেলামেলায় ব্যস্ত আছেন বা সামনের নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। এই সরকার এই নিয়ে খুব একটা চিন্তিত নয়। যারা অনশন করছে, কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি বলছেন যেটা সব ছাপ্পা মারা তৃণমূল বিরোধী, গত 34 বছরে এদের জন্য ওয়ার্ক কালচারটা নষ্ট হয়েছে। যারা আন্দোলন করছেন, যারা পথে বসেছেন, তারা ডিএ চাইছেন, কেন্দ্রীয় হারে ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। তাদের যেটা দাবি, সেই দাবি বাস্তবসম্মত। তার বিরোধিতা করে রাজ্য সরকার 3টে মামলায় পরাজিত হয়েছে। একটা হেরেছে, সিঙ্গল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, এখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা প্রতিনিয়ত কালোহরণ করে চলেছে। তো সেই দাবিটাকে অ্যাড্রেস করার কি হলো? কে আন্দোলন করছেন বড় কথা নয়, কি আন্দোলন হচ্ছে সেটাই আসল। শ্রমিকদের শাসকের এগেইনস্টে মুখ খুলে তাপস পাল, প্রয়াত অভিনেতা, তার বাড়ির লোক ইনসিকিউর ফিল করছেন। বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, ভেঙে পড়েছি, শাসকের বিরুদ্ধে মুখ খুলেছি, তাই এই অবস্থা। এখন মনে হচ্ছে ব্রিটিশ আমল, বাম আমল এগুলো ভালো ছিল, শীত দ্বারা বেঁচে এই দল করতে হয়, বাবা পারেনি, তাই এই অবস্থা। কে কি পেরেছেন, কে কি পারেননি, আমরা সেই বিতর্কে ঢুকতে চাই না। তবে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই, সে দলের বাইরে হোক আর দলের ভিতরের লোক হোক, তার পরিণতি এটাই হবে। এটাই তৃণমূল সরকারের পরিচালন করবার একটা পদ্ধতি। ফলে আমি তো আবার বলছি, এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু দল ভারতবর্ষের কোনো রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসেনি। তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আজকেও অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, তাদের মধ্যে প্রকাশ্যে কোন্দল হচ্ছে। কেউ কাউকে বলছেন শিখণ্ডী, কেউ কাউকে বলছেন ক্রিমিনাল। জগদ্দলে দাঁড়িয়ে দল বদলেরও খোঁচা দেওয়া হয়েছে আজকে। কিভাবে দেখছেন তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াই? দেখুন, কার্যত ওই অঞ্চলটা উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। একের পর এক খুন হয়েছে। তৃণমূল সুপারি কিলার নিয়ে এসে, শার্প শুটার নিয়ে এসে নিজেদের লোককে খুন করিয়েছে। এখন সাংসদ আর বিধায়কের মধ্যে বিতর্ক চলেছে, একে অন্যের বিরুদ্ধে কারা ছোড়াছুড়ি করছেন। একটা রাজতন্ত্র যখন শেষ হয়, একটা দল যখন তার একদলীয় একচেটিয়া একাধিপত্য হারিয়ে ফেলে, তখন এগুলো হয়। এবং ব্যারাকপুরের মতো জায়গায় এটা হবে, এটাই এই অঞ্চলের, এটাই সময়ের অবস্থা। কিন্তু যতদিনই সরকারটা থাকবে, এটা চলবে। অযোধ্যার ইতিহাস এবার কি হবে? 6ই ডিসেম্বর না 22শে জানুয়ারি? 6ই ডিসেম্বর কি হয়েছিল?
একটা পরাধীনতার ক্ষতচিহ্নকে মুছে ফেলা হয়েছিল। তার মধ্যে কোনো গ্লানি ছিল না। সরকারের বিরোধী অবস্থানে থেকে, বিদেশি আক্রমণকারীর বিপরীতে থেকে পৃথিবীর সর্বকালীন সর্বদীর্ঘ আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পেরেছিলেন, তাদেরও স্মরণ করবে ইতিহাস, তাদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অযোধ্যায় যেভাবে সবকিছু বদলে যাচ্ছে, নতুন রেল স্টেশন, নতুন বিমানবন্দর, নতুন রাস্তা, কি বলবেন এটা? দেখুন, অযোধ্যাকে কার্যত একটা বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে রাখা হয়েছিল। রাম মন্দির আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অযোধ্যায় কোনো নতুন মন্দির তৈরি হয়নি। অযোধ্যা কার্যত উপেক্ষিত ছিল। অযোধ্যায় কোনো উন্নয়ন হয়নি। আজকে নতুন করে অযোধ্যা সাজছে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আধুনিক ভারতবর্ষের একটা আধুনিক স্থাপত্য প্রাচীন বহমানতা স্পর্শ নিয়ে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা দেখছে। এই রাজ্যে বিশেষ করে কলকাতা শহরে তৃণমূল পাল্টা মিছিল করে কি 22শে জানুয়ারিকে কার্যত স্বীকৃতি দিয়ে দিল? যে যেভাবে হোক তার ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তৃণমূলের এই মিছিল বিভাজনের মিছিল। এই মিছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মিছিল। তৃণমূলের এই মিছিল প্ররোচনা দেওয়ার মিছিল। তৃণমূলের এই মিছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তির আবহ, বিভাজনের আবহ তৈরির মিছিল। আমার মনে হয় সুস্থ সচেতন বাঙালি তৃণমূলের এই চক্রান্তকে প্রত্যাখ্যান করবে। শুধু তৃণমূলের চক্রান্ত নয়, তৃণমূলের ভিতরেও যারা কর্মী আছেন তারাও কিন্তু আজকে এই মিছিলের অধিকাংশই সমর্থন করছেন না। তৃণমূল দল যদি গণভোট নেয়, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব অন্তত 70-30-এর মার্জিনে পরাজিত হবে। জানা গেল 22 তারিখে অযোধ্যায় উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভগবত। তিনি অযোধ্যার পুজো সেরে বিকেলে আসছেন কলকাতায়। 23-24 তার কলকাতায় রাজ্যে কর্মসূচি, এবং 23 তারিখ শোনা যাচ্ছে বারাসাতের তিনি একটি কর্মী সভায় ভাষণ দেবেন। এত মোহন ভগবত বারবার বাংলায় কেন? কি বিজেপি দলের মধ্যে? মোহন ভগবত 365 দিন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই তার সপ্রতিভ উপস্থিতি নিয়ে পৌঁছে যান। সুতরাং পশ্চিমবঙ্গটা যদি কেউ মনে করে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন, যদি কেউ মনে করে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের রুচি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের মানুষের চাওয়া পাওয়া ভারতবর্ষের বাইরে, তারা চিন্তাভাবনা করতে পারেন। সরসংঘ চালকজি আমাদের এখানে আসছেন, বাদবাকি আমি তো সংঘের মুখপাত্র নই, তাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। গতকাল তৃণমূল কংগ্রেসের অফিসে, মানে মমতা ব্যানার্জির বাড়িতে, সেখানে মুর্শিদাবাদের লিডারশিপকে নিয়ে ওরা একটা মিটিং করেছিল, এবং সেই মিটিং এর পর হুমায়ুন কবির, ওখানকার যে বিধায়ক, তাকে প্রশ্ন করা হয়েছিল যে দল বিরোধী কাজের জন্য আপনাকে ছাঁটাই করা হতে পারে। তো তার উত্তরে সে বলেছে যে ওটা নিয়ে আমি কোনো পরোয়া করি না। বর্তমানে যারা তৃণমূলে এসেছে তাদের অনেক আগে থেকে আমি তৃণমূল কংগ্রেসে আছি। আরো অনেক কটাক্ষ করেছেন বিধায়ক। বলবেন আপনি? দেখুন, উনি বিভিন্ন সময় বিভিন্ন দলে ছিলেন, আর তৃণমূল কংগ্রেসের পরিবার নিয়ে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে আমাদের কাছে খুব একটা বেশি উৎসাহ নেই, আর আমাদের খুব একটা জানার আগ্রহ নেই। কারণ আমরা তৃণমূলটাকে এক মনে করি। তাদের কোনো নেতৃত্বের পরিবর্তন হয়ে গেলেই তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের চলার পথের কোনো পরিবর্তন হবে না। তৃণমূলকে আমরা তাদের স্বাভাবিক মৃত্যুর আগেই বিসর্জনের ব্যবস্থা করবার জন্য চেষ্টা করছি। শঙ্কর আঢ্য তিনি তার যে সংস্থা, সেখানে বিদেশি মুদ্রার আদান প্রদানের তথ্য মিলেছে, এবং শঙ্কর আঢ্য তিনি জানিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি যদি ঘনিষ্ঠই হতেন তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ভোটের প্রার্থী করতেন। আর আদালতে থাকাকালীন বা জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিককে কে পেন কাগজ সাপ্লাই করছে সেটাও খতিয়ে দেখা দরকার। দেখুন, কে কাকে পেন দিয়েছে, কাগজ দিয়েছে, কে কাকে প্রেমপত্র পাঠিয়েছে, কে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে, আর কে দলের কাকে টিকিট দিয়েছে, টিকিট দেয়নি, বিতর্কের বিষয় এটা নয়। কার পকেটে গেছে তার থেকে বড় কথা হলো টাকাটা কাদের পকেট থেকে গেছে, কাদের গ্রাস চুরি করে আজকে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং একা এই শঙ্করাঢ্যের পক্ষে এত বড় লুট বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া এটা সম্ভব হয়নি। একদিকে যখন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে, অন্যদিকে তৃণমূল
যে এটা জেনে বুঝে একটা বাইনারি তৈরি করা হচ্ছে লোকসভা ভোটে, যাতে ভোটটা আপনারা এবং তৃণমূলের মধ্যেই ভাগাভাগি। বাইনারি তৈরিই আছে, বাইনারি তৈরি আছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, সুতরাং মানুষ আর চকলেটের মতো ভোটটাকে এদিক ওদিক বাচ্চাদের মতো ছুঁড়ে দেবেন না। যারা মনে করেন তৃণমূলের এরপরে জেতা উচিত তারা তৃণমূলকেই ভোট দেবেন, এবং যারা তৃণমূল থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দিতে চান তারা বিজেপিকে ভোট দেবেন। বাদবাকিরা দর্শক, আর না হলে তৃণমূলের সমর্থক হিসেবে নিজের ভূমিকা পালন করবেন। লাস্ট কোয়েশ্চেন আছে, পাওয়া যায়নি। এটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দিয়েছে হাইকোর্ট, কিন্তু সেখানেও এখনো পর্যন্ত সিবিআই সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে ইনিশিয়েটিভের অভাব রয়েছে, এরকম বলা হচ্ছে। সেন্ট্রাল ইনভেস্টিগেটিং টিমের ইনিশিয়েটিভের অভাব আছে কিনা আমার জানা নেই, তবে ভোট পরবর্তী হিংসায় সিবিআই যে তদন্ত করছিল সেখানে পুলিশ কোনো সহযোগিতা করেনি, সাক্ষীদের হস্টাইল করেছে, ভীতি প্রদর্শন করেছে, প্রমাণ লোপের চেষ্টা করেছে। এটাই হচ্ছে এই রাজ্যের সিআইডি বা পুলিশের ভূমিকা। তো এক্ষেত্রেও সেটা হবে। দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসাররা সব বসে আছেন, তারা শেখ শাহজাহান কোথায় আছে জানেন না। সন্দেশখালীর মানুষ শাহজাহানকে দেখতে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা লাগোয়া একটি দ্বীপে তাকে দেখা যাচ্ছে, তাকে সরবেরিয়ায় দেখা যাচ্ছে। তো তারপরেও এখানের পুলিশ জানে না। পুলিশ যখন চাইবে, মানে রাজ্য সরকার যখন চাইবে, তখন শেখ শাহজাহান সামনে আসবে। এখানে তো একটা অভিযোগ উঠেছে যে রাম নিয়ে এত হইচই চলছে, শ্রীরামচন্দ্র নিয়ে, কিন্তু সীতামাকে নিয়ে কোনো রকমের আলোচনা চলছে না। বিদুরে যে অজানা সীতাকুণ্ড রয়েছে সেটা ডকুমেন্টারি প্রকাশ করতে চলেছেন কুণাল ঘোষ, প্রকাশ করে ফেলেছেন ইতিমধ্যে। এবং বেশ কয়েকজন মানে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে সীতা অবহেলিত কেন্দ্রীয় সরকারের কাছে, সীতা অবহেলিত। সীতা পূজনের দায়িত্ব উনি নিয়ে নিন। তৃণমূল তো সবই করছে, ওদিকে জগন্নাথ মন্দির করছে, সীতার দায়িত্বরা নিয়ে নিন। ওই নিয়ে যদি খুশি থাকে আমি ভালো, যে ভারতবর্ষটা রামময় হয়ে যাবে, তার সঙ্গে সীতাও থাকবে। চমৎকার প্রস্তাব।